আছে যে বড় বড় শহরের বড় বড় অন্যায়ের কোনো শাস্তিই হয় না। যদি সেই অন্যায় কোনো গরিবের সাথে হয় তবে তার কোনো খবরই নেওয়া হয় না, কারণ বড় শহরে ছোট আর গরিব লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয়। এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই। অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন। সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল। সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে। চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল, আর সে ভয় পেয়ে গেল। আরে বাপরে, এ তো রক্ত মনে হচ্ছে। না না না, এত রক্ত হতে পারে না। মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে। কারা সব বাস করে এই শহরে? দেওয়ালে ফেলা হয়ে গেছে, এবার ফুটপাতে ফেলা শুরু করেছে। ফুটপাথের ওই অবস্থা দেখে উকিলের প্রচন্ড খারাপ লাগলো, আর সে আবার তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল। ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল। কেউ পানের পিক ফেলেনি, এটা রক্তই। এর বিচার হবে, আমি এর বিচার করব। পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল। যেতে 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 ওরাও সেই ফুটপাথে এসে দাঁড়িয়ে পড়ল যেখানে লাল রক্ত ছিল। কিন্তু এখন ওই রক্তের দাগ আরো অনেকটা মুছে গেছে। মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না। বাজে কথা বলিস না, রাতের কথা ভোলা এতটাও সোজা নয়। যা আমরা দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারছি না যে কি করব। এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি, আর তার পরিণাম তো তুই দেখতেই পাচ্ছিস। আমরা এখনো সুরক্ষিত আছি। যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে? কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে। আমি তো কাউকে এই কথা বলবো না, কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে। আসলে তোর পেটে কোনো কথাই থাকে না। আমিও কাউকে কিচ্ছু বলবো না, আমার তো সাহসই হবে না। ভালো কথা, কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না। শহরে এটা সাধারণ ব্যাপার, তাই এখন তুই ওই কথা এখানেই ভুলে যা। হ্যাঁ, হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন চল, অনেকটা দেরি হয়ে গেল। দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে। ওরা দুজন হেঁটে যাচ্ছিল, এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে। সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা দুজন কি পবন আর মদন? পবনের তো ভয়ে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, সেজন্য মদন ওদের সাথে কথা বলে। আগে হ্যাঁ স্যার, আমি হলাম মদন আর ও হলো পবন। কি ব্যাপার স্যার, কি হয়েছে? তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু ব্যাপারটা কি স্যার, আমরা কি করেছি? এই সব কিছু থানায় গিয়েই তোমরা জানতে পারবে। চলো আমাদের সাথে। পুলিশের লোকেরা মদন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিল। পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন? আমি বলছি, পুলিশ 5টা লাশ পেয়েছে। 5টা? হ্যাঁ, কি হলো? তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি? না স্যার, আমি তো কিছুই জানি না। তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে? মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কান অব্দিও পৌঁছচ্ছিল না। দেখো, চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে। পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল। কে? সেটা আমি বলবো না। দেখো, আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছি, তাই সবকিছু আমাকে খুলে বলো। আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার। না, আমি বলছি, তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না। মদন গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল। কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি, কারণ কাল এই পবনের বার্থডে ছিল। তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব, আর সেই জন্যই আমরা গিয়েছিলাম। আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি। তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার। ঠিক কথা বলছিস? হ্যাঁ স্যার। নিজেদের গাড়ি নিয়ে গেছিলে?
না স্যার, ট্যাক্সি করে গিয়েছিলাম, আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা নিচে নেমেছিলাম। তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল, আর ট্যাক্সি ঠিক হতেই 10-15 মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলল না, আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে ফেলছে। ঠিক আছে, কালকে কোর্টে শুনানি আছে, এদেরকে সময় নিয়ে চলে আসবেন। ইয়েস স্যার। উকিল থানা থেকে বাইরে বেরিয়ে এলো, আর হঠাৎ ওর পা আটকে গেল। বিচার, সঠিক বিচার। পরের দিন কোর্টে শুনানি শুরু হলো। উকিল, পুলিশের লোক, মদন আর পবন সেখানে উপস্থিত ছিল। মাই লর্ড, এরা দুজন কলেজ স্টুডেন্ট, আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন 5টা খুন করেছে। আমি ওদের উকিল, কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি যে আমি এই দুজনকে সন্দেহ করছি না, বরং আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই 5টা খুন এরাই করেছে। উকিলের এই কথা শুনে ওরা দুজনই ভয় পেয়ে গেল। ওরা কিচ্ছু বুঝতে পারলো না যে কি হচ্ছে। উকিল ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। আমি জানি সেদিন রাতে তোমরা দুজন তোমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলে, আর ওই সমস্ত খুন তোমরাই করেছো। এবার তোমরা যদি সত্যি না বলো তাহলে আমি বলবো। আমি বলছি। পবন, না। চুপ কর, আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না। মদনকে চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করলো। সেদিন আমার জন্মদিন ছিল, সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম, আর আমরা কারো ট্যাক্সি ধরে নয়, নিজের গাড়িতে গেছিলাম। গাড়ি মদন চালাচ্ছিল। বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম। আরে ভাই পবন, এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো। আমার ওই গর্তগুলোর জন্য বমি পাচ্ছে ভাই, একটু আস্তে চালা। না, আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে, সেটা কি? দেখাচ্ছি। মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে দ্রুত চালাতে শুরু করলো। এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না। গাড়িটা খুব জোরে চলছিল। সে সময় 4-5টা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে, আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায়। আমরা নিচে গিয়ে যা দেখলাম, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়ির তলায় স্পিড ব্রেকার নয়, ফুটপাতে শুয়ে থাকা 5টা গরিব লোক এসে গেছিল। ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিল। এবার আমরা কি করবো মদন? আমরা খুন করে ফেলেছি। আমার খুব ভয় লাগছে রে ভাই, কি করবো? চুপ কর, চিৎকার করিস না। নেশা কেটে গেছে, আশেপাশে কেউ নেই, তাই একটা কাজ করি, এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি। তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর আমরা ওই ডেড বডিগুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম, আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। পবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনালো। পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল, তখন উকিলও সেখানে উপস্থিত ছিল। আমি একা ওদের সাথে কথা বলতে চাই। পুলিশ ওদের 3 জনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল। আরে কে আপনি? কেন করলেন আপনি আমাদের সঙ্গে এসব? কারণ তোমরা আমার কাছেও দোষী। উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল। আমি একজন LLB গ্র্যাজুয়েট ছিলাম, কিন্তু আমার কোনো চাকরি ছিল না, আমার রাতে শোয়ারও জায়গা ছিল না। তাই ওই ফুটপাতে ক্ষুধার্ত পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি। আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি। এবার আমার কাজ শেষ হয়েছে। উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল, আর সে অদৃশ্য হয়ে গেল। মদন আর পবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগলো। কি হচ্ছেটা কি? সবাই নিজেদের কাজ ছেড়ে নিজেদের ফোন নিয়ে কি করছে? বিকাশ স্যার, পৃথ্বী স্যার এখনো অফিসে আসেননি। হোয়াট? কিন্তু পৃথ্বী স্যার তো প্রতিদিন সকাল 10টার আগেই অফিসে পৌঁছে যায়। তাছাড়া আজ তো একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে। আই নো, কিন্তু উনি এখনো আসেননি। ওনার ফোনটাও অফ। বাড়িতে ফোন করেছিলে তুমি? সবাই ওনাকেই ট্রাই করছেন স্যার, কিন্তু বাড়ির ফোনও বন্ধ। কোনো ব্যাপার নয়, আমি ওর পার্সোনাল নাম্বারে ফোন করছি। স্যারের পার্সোনাল নাম্বারে তো বন্ধ। বিকাশ স্যার, এরকম নয় তো
যে পৃথ্বী স্যার হয়তো কোম্পানি বেচে দিয়েছেন, তাই উনি ওনার সব কন্ট্যাক্টস বন্ধ করে রেখেছেন। আগের মাসে তো উনি কোম্পানি বিক্রি করার কথাও বলছিলেন। নো মায়া, যদি পৃথ্বী স্যার কোম্পানি বেচেও দিতেন তাহলে একবার অন্তত আমাদের সঙ্গে কথা বলতেন। উনি ঠিকই বলছেন মিস্টার। কি নাম আপনার? মায়া। আর আপনার? বিকাশ। মিস্টার বিকাশ, মিস মায়া ঠিকই বলেছেন। উনি এই কোম্পানি আমাকে বিক্রি করে দিয়েছেন, আর ওনার পুরো ফ্যামিলির সাথে উনি চিরকালের জন্য অ্যাব্রডে চলে গেছেন। আজ থেকে এই কোম্পানি আর তোমাদের নতুন বস আমি, রতন কুকরেজা। কিন্তু কিন্তু ছাড়ো, আর খুশির খবর শোনো। নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের কারেন্ট স্যালারির থেকে 20% টাকা বেশি পাবেন। তাই বলছি সকলে মন দিয়ে কাজ করবে। মিস্টার রতন, যদি পৃথ্বী স্যার আপনার কাছে কোম্পানি বিক্রি করে থাকেন তাহলে এতে আমাদের থেকে লোকানোর মতো তো কিছুই নেই। তাছাড়া উনি তো আমাদের বলেননি যে উনি বিদেশে গেছেন। এই লজিকটা আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা বড় লোকেদের খামখেয়ালি। কাজ শেষ, সম্পর্কও শেষ। কিন্তু ছাড়ো ভাই, এই ফাইলটা আগে চেক করে নাও। কোনো ডাউট থাকলে আমার সাথে ডিসকাস করো। সবাই অর্ডারে আছো? হ্যাঁ। গুড। তাহলে বন্ধুরা, এই কোম্পানির নতুন বস হওয়ার জন্য আর আপনাদের সকলের স্যালারি বাড়ার খুশিতে আমার তরফ থেকে আজ রাত 9টার সময় ফ্রেন্ডস কলোনির 13 নম্বর বাংলোতে গ্রিন হাউস ঘরে একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে। আর ওই পার্টিতে যদি কেউ না যায় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট হবে না। কি বলছো সকলে? ওকে স্যার। কিন্তু স্যার, আপনি 13 নম্বর বাংলোটা কেন নিলেন? এটা খুবই আনলাকি নাম্বার। এই নাম্বারটাতে সবসময় অশুভ লক্ষণ দেখা যায়। যার পকেটে টাকা থাকে তার কাছে কোনো নেগেটিভ এনার্জি আসে না। যেভাবে ধনীরা বুদ্ধি খাটিয়ে চুপচাপ টাকা ইনকাম করে নিয়ে চলে যায়, সেভাবে এই অন্ধবিশ্বাস গরিবদের মনের মধ্যে বাসা করে। তোমরা গরিব হয়েও না, ধনীদের মতো ভাবো। কিন্তু তুমি ট্র্যাজেডি কিং এর মতো কেন ভাবছো ভাই? কিছু না স্যার। এক সেকেন্ড স্যার, ভাইয়ের ফোন স্যার। শিওর। হ্যালো দাদা। আচ্ছা শোন, আজ আমাদের এমএলএ এর ঘরে একটা মিটিং আছে, তাই দুপুরে আমি পিউকে স্কুল থেকে বাড়িতে আনতে পারবো না। তাহলে তুই কি? নো প্রবলেম দাদা, আমি ছেড়ে দিয়ে আসবো। দাদা, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল না। দাদা, আমাদের বস পৃথ্বী স্যার আজকে অফিস আসেননি। ওনার সবকটা মোবাইল বন্ধ, আর এমনটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তার উপর ওনার জায়গায় কোনো রতন কুকরেজা অফিসে এসেছেন, যে বলছে নাকি আজ থেকে এই কোম্পানির মালিক উনি। উনি যে ফাইলগুলো আমাকে দেখালেন সেই হিসেবে পৃথ্বী স্যার এই কোম্পানিটা ওনাকে বেচে দিয়েছেন, আর উনি গোটা পরিবারকে নিয়ে বিদেশে শিফট হয়ে গেছেন। দাদা, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। যখন পেপার সব ঠিক আছে তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এনিওয়েজ, তুই আমাকে ওই নতুন মালিকের ডিটেলস আর ফটোসগুলো পাঠিয়ে দে। আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে দাদা। আর হ্যাঁ, এই ফটো এখান থেকে সরিয়ে এর জায়গায় অন্য কোনো ছবি লাগাও। আই থিংক এখানে আমাদের গ্রুপ ফটো হওয়া উচিত। তোমরা সকলে কি বলো? গুড আইডিয়া স্যার। আমার আইডিয়া সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। চলো তাহলে একটা বড় গ্রুপ ফটো নেওয়া যাক। এক্সকিউজ মি দাদা, একটু শুনুন তো। তোমরা কেউ চিন্তা করো না, এখনই ইলেকট্রিক চলে আসবে। বাহাদুর, দেখো তো ইলেকট্রিকের কি সমস্যা হলো। ভূত! 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 মায়া, কি হলো? কি চোখ খোলো মায়া, কি হয়েছে? স্যার, এখানে ভূত আছে। ভূত? মায়া, এখানে কোনো ভূত ট্রুথ নেই।
হতে পারে তুমি হয়তো অন্ধকারে কাউকে দেখে ফেলেছো। এনিওয়েজ, তোমরা এনজয় করো, আমি আসছি। এ আবার কি নাটক ভাই? কলে জল আসছে না? রক্ত, রক্ত! কি হয়েছে স্যার? দেখো, কল থেকে রক্ত, রক্ত বেরোচ্ছে। স্যার, নলটা তো বন্ধ রয়েছে। বন্ধ? কিন্তু এখনই ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। এখান থেকে তো স্যার জলই বেরোচ্ছে। মনে হচ্ছে আপনিও মায়ার মতো ভূত দেখে ফেলেছেন, সেই জন্য আমার মনে হচ্ছে আপনার এরকম হচ্ছে। হতে পারে। এবার চলুন স্যার। তোমরা যাও, আমি আসছি। কে কে? কে তুমি? এখানে কি করছো? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও! কি হলো স্যার? ভূত, ভূত, বাথরুমের ভেতর ভূত। কিন্তু স্যার, যখন আমরা সবাই গেলাম তখন তো ওখানে কেউই ছিল না। কি মায়া? হ্যাঁ, ও টয়লেটে ছিল, আমি নিজের চোখে দেখেছি ওকে। ও আমার গলা টিপে রেখেছিল, আমার কথা বিশ্বাস করো। কেউ না স্যার, আমি আপনার জন্য জল নিয়ে আসছি স্যার। বাঁচাও, বাঁচাও! রতন স্যার, বিকাশ স্যারকে বাঁচান। বিকাশ, চিন্তা করো না, আমরা কিছু করছি। বাঁচাও আমাকে, বাঁচাও! ভূত, ভূত, ভূত? ছাদের উপর ভূত আছে, বাঁচাও! রতন স্যার, আমি বলেছিলাম তো আপনাকে যে এখানে ভূত আছে। এইবার বিশ্বাস করলেন আপনি? 13 নম্বরে সব সময় এরকমই ঘটে থাকে। আমি অনেক সিনেমাতেও দেখেছি স্যার, কিন্তু কেউ শোনেই না। এইবার দেখুন সবাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মায়া, এখানে কিছুই ঠিক লাগছে না। এখানে ভূত আছে রতন স্যার, এটা ভুতুরে বাংলো। আমিও বুঝতে পারছি না কিছুই। এই তো 2 দিন আগেই আমি এই বাংলোটা কিনলাম। ওহো স্যার, ভূত আর কি জানবে যে আপনি কবে কিনেছেন? ওর তো থাকা নিয়ে কথা, তাই না? তুই আমাকে আর আমার পরিবারের সবাইকে কেন মেরেছিস? কেন মেরেছিস? তোমরা কে? আমি আমি কোথায় ভূত মেরেছি? আমি হলাম পৃথিবী। পৃথ্বী, আমাকে ক্ষমা করে দাও। কেন মেরেছিস আমাদের? তোমার বিজনেসটা কেড়ে নেওয়ার জন্য তোমাকে খুন করেছি। আর তোমার ফ্যামিলি লিগালি আমার কাজে যাতে বাধা না হয়, তাই ওদেরও মারতে হয়েছে। আমরা তো ভূত হয়ে গেছি এবার, কিন্তু তুই আমাদের ছাড়াও আরো কতজনকে মেরেছিস? এই বাংলোর মালিককে আর আগের বিজনেস পার্টনারকে, ওর ফ্যামিলিকেও মেরেছি। প্লিজ আমাকে আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমাদের আত্মা কষ্ট পাচ্ছে, আমাদের মুক্তি চাই। বল তুই সবার শরীর কোথায় লুকিয়ে রেখেছিস? বল, না হলে তোকে এক্ষুনি খতম করে দেব। বল। আমি সবাইকে মেরে এই বাংলোর ব্যাকইয়ার্ডে পুঁতে দিয়েছি। পান্ডে, যাও পেছনে কোর্টিয়ারটা খুঁড়ে দেখো। তোমরা কে?
চমকে গেলে? এই তিতাস হলো আমার ছোট ভাই, আর ওই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল ফোন করে। আর আমি তোর ছবি দেখেই তোকে চিনতে পেরেছিলাম, রতন কুকরেজা, যে তুই হচ্ছিস সেই শয়তান যে মানুষজনকে চালাকি করে পার্টনার বানিয়ে তাদের মেরে তাদের বিজনেস আত্মসাৎ করে নেয়। তোকে ধরার জন্যই আমরা এই ভুতুড়ে নাটকটা করেছিলাম। তিতাসকে উল্টো করেও ঝুলিয়েছি। তুই সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিস। এবার তুই তোর কুকর্মের ফল ভোগ করবি। তোর ফাঁসি হবে, ফাঁসি। ভগবান পৃথ্বী স্যার আর ওনার পরিবারের আত্মাকে শান্তি দিক। হে ভগবান, এসব কি হলো? আরে মাসিমা দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আরে আরে বাবা, এত কষ্ট করতে হবে না, আমি তুলে নেব। আরে মাসিমা, এতে পরিশ্রমের কি আছে? 1 মিনিটে এইসব কিছু হয়ে যাবে। এই নিন মাসিমা। সত্যি বলবো বাবা, ভগবান তোমায় সঠিক সময়তেই পাঠিয়েছেন। এই বুড়ো বয়সে ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হয়। অনেক অনেক ধন্যবাদ তোমায়। আরে এতে ধন্যবাদ জানানোর কিছু নেই মাসিমা, আপনি আমার মায়ের বয়সী মাসিমা, আর মায়ের সেবা করতে পারলে তো পুণ্যই হয়। খুব ভালো কথা বলো তুমি। তোমার নাম কি বাবা? রঘু। আর আমার নাম শকুন্তলা। আচ্ছা বাবা, আসছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যদি কিছু মনে না করেন, আমাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথায় যাচ্ছেন? এতে মনে করার কি আছে বাবা? আমি এখন আদ্যাপীঠে যাব, ওখানেই আমার বাড়ি। আসুন, আমি আপনাকে ছেড়ে আসছি। আমিও এখন আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যাব। ট্যাক্সি আছে আমার কাছে। আরে তো খুব ভালো কথা, আমি তো চলতেই পারছিলাম না। তবে তুমি তো ট্যাক্সি ড্রাইভারের পোশাক পরে নেই বাবা। মাসিমা, আসলে জামা কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, ধোয়ার সময় পাইনি। আসলে একা থাকি তো, বিয়ে হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য আমি ওই জামা কাপড় পরেই আছি। এই কাছেই রয়েছে আমার ট্যাক্সি, আসুন। ঠিক আছে বাবা, চলো। তাহলে দিন, এই জিনিসগুলো আমাকে দিন। ছেলে বলে ডেকেছেন যখন, ছেলের মতো কাজটাও করতে দিন। মাসিমা, আপনাকে ঠিক কোন জায়গাটায় নামাবো? আনন্দ কলোনিতে ঢুকেই সোজা গিয়ে ডান দিকে ঘুরো বাবা। ওই গলিতেই শেষের বাড়িটা আমার, 610। আচ্ছা মাসিমা। ব্যাস বাবা, এখানেই থামো। এই যে সামনের বাড়িটাই আমার। আরে বাহ মাসিমা, আপনার বাড়িটা তো একেবারে রাজমহলের মতো। বাবা, এই রাজমহলে শুধু দেওয়ালগুলোই আছে। মানে? তোমায় আর কি বলবো, আমি এই বাড়িতে একলাই থাকি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সমস্ত আপনজনকে এক এক করে ঈশ্বর তার কাছে ডেকে নিয়েছেন বাবা। কে জানে কবে আমায় ডাকবেন। শুভ শুভ বলুন মাসিমা, ভগবান করুন আপনি অনেক দিন বাঁচুন। এ কথা বলো না বাবা, যতদিন বাঁচার তো বাঁচলাম, এখন তো বাজারে গিয়ে বাজার করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে আমার কথা একবার মনে করবেন, আমি নিয়ে যাব আপনাকে মার্কেটে। এই নিন আমার ফোন নাম্বার। ঠিক আছে বাবা,
কত টাকা বিল হলো তোমার? এ আপনি কেমন কথা বলছেন মাসিমা? একদিকে ছেলে বলে ডাকছেন, আবার অন্যদিকে টাকার কথা বলছেন। ছেলে কি মায়ের কাছ থেকে টাকা নেয় নাকি বলুন? ভালো থাকো বাবা, খুব উন্নতি হোক তোমার। হ্যালো হ্যালো শিবানী, হ্যালো। হ্যাঁ মা, তোমার কথাটা এমন শোনাচ্ছে কেন? শিবানী, শিবানী বাড়িতে চোর ঢুকেছে, আমার খুব ভয় করছে রে। দরজা খুলুন। শিবানী, কিছু কর মা, কিছু কর। আমি কিছু করার চেষ্টা করছি মা। ওরা ভেতরে ঢুকে পড়েছে। মা, মা তুমি দূরে থাকো ওদের থেকে। আমাদের সঙ্গে চালাকি এখনই দেখাচ্ছি। মা, বাবা, কি হলো মা? বাবা, মারা গেছে ওরা। সাবধানে কিন্তু, আওয়াজ করবি না। বুড়িটা বাড়িতেই আছে। সরি বস, ভুল হয়ে গেছে। বস, বাড়িটা তো খুবই সুন্দর। সেই জন্যই তো এনেছি তোকে এখানে। সাবধানে কাজ কর সবাই, কোনো ভুল যেন না হয়। তোমরা কারা? এই রে, ধর ওকে। ওর হাতেও কিন্তু সোনার বালা রয়েছে। খোল ওটা। দেখো, ছাড়ো আমায়, তোমরা ভুল করছো। যেটা তোর কাছে ভুল রে বুড়ি, সেটা আমাদের কাছে ঠিক। দিল্লি, এনসিআর আর নয়ডাতে চুরি করতে করতে অনেক বছর হয়ে গেছে, কখনো ধরা পড়িনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু একটাই ভুল দ্বিতীয়বার হয়ে গেছে। প্রথম ভুলে আনন্দপুরে থাকা ওই বুড়োটা আর বুড়িটা মরেছিল, আজ তুইও এখানে মরবি। তাহলে ওটা তুই ছিলি রঘু ট্যাক্সি ড্রাইভার? তুই আমাকে চিনতে পারলি বুড়ি? আজই তো তোর আওয়াজ শুনেছি রে। কবে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রোজ রোজ রাস্তায় সোনার চুড়ি পরে নাটক করে তোকে টোপ দিচ্ছিলাম আমি। আজ পেয়েছি, তোকে তো ছাড়বো না। তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস তো, এবার আমি তোদের সবাইকে মারবো। আহ! 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 এই বুড়ি, তুই আমার বন্ধুদের মেরে ফেললি, ছাড়বো না আমি তোকে। কে তোকে বলেছে যে ছাড় আমাকে? আমি তো বলছি যে আজকে তুই আমায় ধরেই নে। ব্যাস ব্যাস,
অনেক হয়েছে সাপে নেউলের এই নাটক। তুই আমাকে এখানে ভাত পেতে ডেকেছিলি না? ভাত পেতে তুই আমাকে ডাকিসনি। আসলে তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে। এবার আর তুই বাঁচবি না। ওটাতে গুলি নেই রঘু। হ্যাঁ ইন্সপেক্টর, আমি সিআইডি অফিসার সুহানি শকুন্তলা জয়সওয়াল কথা বলছি। আট্টাপির আনন্দ কলোনি 610 থেকে। আমার বাড়িতে 3 জন চোর ঢুকে এসেছিল। সেলফ ডিফেন্সে 3 জন মারা গেছে। প্লিজ কাম ফাস্ট। আজকে হয়তো আমার মা বাবার আত্মা শান্তি পাবে।